সেটা হচ্ছে যে লন্ডনে খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে জামায়াতের আমিরের সাক্ষাৎ হয়েছে গত রোববার, কিন্তু মিডিয়াতে এটা আসছে হচ্ছে মঙ্গলবার। না জামায়াতে ইসলামী না বিএনপি কোনো পক্ষ থেকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে এটা কিছু বলা হয় না। আমাকে আমার সাংবাদিক বন্ধুরা বলছে আপনাদের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করলেও বিষয়টা নিয়ে আপনারা মন্তব্য করেন নাই, অস্বীকার করেন নাই। সংবাদ সম্মেলনে প্রথম আমরা দেখলাম জামায়াতের আমির আনুষ্ঠানিকভাবে বিষয়টা বলতেছেন। তো আমাদেরও অনেক বিশ্লেষক এরকম বলতেছেন যে আপনারা যেহেতু ওইখানে একটা আসন ভাগাভাগি, পলিটিক্যাল ম্যাপিং এগুলি নিয়ে আপনারা কথা বলতে গেছেন, সেই জন্য আপনারা বিষয়টাকে নিয়ে আর একটু লম্বা সময় করতে চাইছেন। এর আগেও কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক প্রশ্নে, সেগুলো আমরা পরে আসবো, আমরা জামায়াতে ইসলামী যেহেতু সরাসরি খুব মিথ্যা কথা বলতে পারে না, তো জামায়াতে ইসলামী কি করে চুপচাপ থাকে, বলতে চায় না, এক ধরনের কৌশলের আশ্রয় নেয়। ওইটা আপনি কিভাবে দেখবেন? এই লন্ডনের বৈঠকটা থেকে শুরু করে পরে রাজনৈতিক বিশ্লেষণগুলিতে আমরা আসতেছি। না, ধন্যবাদ খালিদ ভাই। আপনার ওই একটা কথা জায়গায় আমি একটু মানে বিনয়ের সাথে ভিন্ন মত বলি যে জামাত ইসলামী সরাসরি মিথ্যা বলতে চায় না। আমরা সরাসরি তো বলি না, আমরা পরোক্ষ বা অসরাসরিও কখনো মিথ্যা বলি না। আপনার প্রশ্ন এড়ায় যান আর কি, প্রশ্ন ঠিক যেই প্রশ্ন একটু আনকমফোর্টেবল, এটা আপনার একটু এড়ায় যান। অন্য পলিটিক্যাল পার্টির মতো রিঅ্যাক্ট অ্যাক্ট করেন না, মিথ্যা বলেন না, সেই ঠিক এড়ায় যান আর কি। আমি এটার উদাহরণ একটু পরে দিব পরার ভাই আপনাকে। যাই হোক, এইটা যদি আপনি একটু বলেন। ঠিক আছে, তো আমি এটা একটু বলে নিই। আপনি যেটা শুরু করেছেন আজকে আমাদের সম্মানিত আমির জামাত মিট দ্য প্রেস এটা খুব পরিষ্কার করেছেন যে আমি যেহেতু ওনার রেগুলার আমাদের সফর ছিল বেলজিয়াম, ব্রাসেলস, ইউকে, ইউরোপিয়ান ইউনিয়ন, কমিশন, বিভিন্ন সংস্থার সাথে উনি বসেছেন। তো উনি কিছুদিন আগে উনি লন্ডনে গিয়েছিলেন। তো তখন সংক্ষিপ্ত সফর শেষ করে উনি চলে এসেছেন। ওনার পরিবারের সদস্য লন্ডনে থাকে। তো যেহেতু উনি গেলেন, উনি এই চিন্তাতেই গিয়েছেন, সিনসিয়ারলি স্পিকিং খালিদ ভাই, যে যাদের সঙ্গে দীর্ঘ সময় রাজনীতি করলাম, উনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আমাদের একজন শ্রদ্ধ সহকর্মী, এখন একদিকে তিনি অসুস্থ, আবার একদিকে তিনি মজলুম, তার উপরে অনেক জুলুম করা হয়েছে। তো উনি চেষ্টা করেছিলেন যাবার আগে একটু অসুস্থ অবস্থায় ওনাকে কুশল বিনিময় করতে যাওয়ার, যে কোনো কারণেই হোক সেই যাওয়াটা আর হয়নি। তো যেহেতু লন্ডন যাচ্ছি, সুযোগ পেলে উনি কেমন আছেন ওনার সাথে একটু কুশল বিনিময় করে আসবো, এটা উনি চিন্তা করে ব্রাসেলস, বেলজিয়াম সেরে যখন লন্ডনে আসলেন, এসেই তিনি ওনার সঙ্গে দেখা করতে গেলেন। আর ওনার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাসায় যেহেতু উনি আছেন, তো ওখানে দেখতে গেলে তো ওনার ছেলের সাথেও দেখা হবে। সেইভাবে উনি এবং আমাদের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একসঙ্গে গিয়েছিলেন, এবং ওনারাও খুব কর্ডিয়ালি ওনাকে রিসিভ করেছেন, এবং কিছু সময় ওনারা অতিবাহিত করেছেন, পারস্পরিক কুশল বিনিময় করেছেন। কিন্তু আসন বন্টন বা রাজনীতির কোনো ডিসিসিভ কোনো আলোচনা হয়নি। তবে এটা তো ঠিক যেটা আজকে আমির জামাত মিট দ্য প্রেসে বলেছেন, যে আমি যদি এক জায়গায় বসে চা খাই আধা ঘন্টা 1 ঘন্টা, তো শুধু তো চা আর চুপ থাকা হয় না, কিছু গল্প তো হয়, যেখানে রাজনীতি, সমাজ, দেশ, নির্বাচন, অনেক প্রসঙ্গ আসছে। কিন্তু সেই আলোচনাগুলো ডিসিসিভ বা নীতি নির্ধারণী, সিদ্ধান্তকারী কোনো আলোচনা নয়। জাস্ট কথা বলতে হয়, গল্পে গল্পে কুশল বিনিময় করতে যেটুকু সেটুকুই হয়েছে। এখন মুশকিল হয়েছে যে দীর্ঘদিন পর দুই শীর্ষ নেতা বা নেত্রীদের এই আলোচনাটা মানুষ তো আর সহজে নিতে চায় না, এর থেকে অনেক কিছু আবিষ্কার করছেন। আমি মাঝখানে একটা প্রশ্ন, আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে বিশেষ করে 5 আগস্টের পর, আমি যদি ম্যাপিংটা বলি, সেপ্টেম্বরের পর থেকে আসলে আমরা দেখেছি যে জামায়াতে ইসলামী এবং বিএনপি পরস্পর একটা যুযুধান অবস্থানে। জনাব শফিকুর রহমানও, জনাব মিয়া গোলাম পারোয়ারও, তারা তাদের রাজনৈতিক বক্তৃতায় বিএনপিকে আক্রমণ করে কথা বলেছেন, বিএনপির অতীত তুলে ধরে কথা বলেছেন, বিএনপির নেতৃত্বের জায়গা থেকে। আসলে জামায়াতে ইসলামী তো কখনো কাউকে সেরকমভাবে গালাগাল দিয়ে কথা বলে না, কিন্তু আসলে নেতিবাচক বা একটু দোষই তুলে ধরেছেন। এর একটা প্রভাব কিন্তু আমরা মাঠ পর্যায়ে দেখেছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় জামায়াত এবং বিএনপির একটা আধিপত্যের লড়াই আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়াতে ক্রমাগতভাবে দেখছি। আপনি কি মনে করেন যে এই কুশল বিনিময়টা, যেটা ঢাকায়ও হতে পারতো, ঢাকায় না হয়ে এটা যেটা লন্ডনে হলো, এইটার পরে কি এটা কমবে বা এটা একটা অন্য রূপ নিবে? জামায়াত আর বিএনপির মধ্যে কি আবার পুনর্বন্ধুত্ব তৈরি হবে? আমি বুঝতে পেরেছি খালিদ ভাই, আমি এই প্রসঙ্গটাই আসবো। তার আগে একটু শুরুটা করে নেই যে বিএনপির সঙ্গে জামাতের আপনার বক্তব্য অনুযায়ী যে কিছু দূরত্ব বা সমালোচনামূলক বক্তব্য উভয় পক্ষে হয়েছে, এটা মিডিয়াতে নানানভাবে এসছে। এই ব্যাপারে আমাদের পরিষ্কার বক্তব্য হলো যে জুলাই অভ্যুত্থানের পরে আওয়ামী ফ্যাসিবাদীর পতিত স্বৈরাচার যখন বিদায় নিল, রাজনীতিতে তারাই ছিলেন আমাদের সকলের প্রতিপক্ষ। আমরা তাদের বিরুদ্ধে তো জোটবদ্ধ আন্দোলন করেছি, লং টাইম করেছি, সকলেই আমরা নির্যাতিত। জামাত শুরুতে আমাদের উপর আক্রমণ এসেছে, শেষ জুলুম আমার শিকার হয়েছে আমাদের দলকে নিষিদ্ধ করে। বিএনপিরও প্রচুর তাদের উপরে জুলুম করা হয়েছে, তারাও মজলুম। আমাদের বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সহ হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী, তারাও জুলুম শিকার হয়েছেন, তারাও কারাগারে কারাবন্দী হয়ে নির্যাতনের শিকার হয়েছেন। আমরা যেমন আমাদের নেতৃবৃন্দ জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে, কারাগারে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে নির্যাতন করে, আয়না ঘরে, ক্রস ফায়ার, রিমান্ড। তো এরকম নির্যাতনের শিকার কিন্তু বিএনপিও হয়েছে, এটা সম্পর্ক আমাদের ছিল। কিন্তু যখনই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে রেজিমের পরিবর্তন হলো,
পলিটিক্যাল যে প্রতিপক্ষ আমাদের না থাকায় একটা ধারণা হয়ে গেল কনস্টিটিউশন এই সমস্ত জায়গাগুলো সংস্কার সম্পন্ন করে আর মানবতা বিরোধী অপরাধের জুলাই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট অপরাধীদের বিচারকে নিশ্চিত করে দৃশ্যমান করে যদি ওনারা এই ওনাদের ঘোষিত ডেটের মধ্যে ইলেকশন করতে পারেন আমাদের কোনো প্রবলেম নাই। এখন সেটা আবহাওয়ার জন্য রমজানের জন্য কিছু আগে ওনারা করবেন কি পরে করবেন, তবে ওনাদের দেওয়ার সময়সীমা জুন যেন শেষ না হয়, ক্রস না করে। আলটিমেটলি মূল কথাটা তাই। এখন এখান থেকে অনেকে ব্যাখ্যা নানা রকম করতে পারে। না স্যার, এখানে আরেকটু যদি পরিষ্কার হওয়া প্রয়োজন, কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই 2025-এর ডিসেম্বর থেকে 2026 পর্যন্ত জুনের এই সময়সীমা নির্বাচনের জন্য বেঁধে দিয়েছিলেন আসলে 2024-এর ডিসেম্বরে। মানে তিনি একটি প্রথম সাক্ষাৎকারে তিনি এটি বলেছিলেন। আজ আমরা এপ্রিল মাসের আজকে কত তারিখ, এই 17 তারিখে আমরা, আজকে 17 তারিখ, জি 17 এপ্রিলের 17 তারিখে এসে আমরা এটি নিয়ে আলোচনা করছি, কারণ জামায়াতে ইসলামী তখন কিন্তু প্রফেসর ইউনূসের ওই বক্তব্যের সাথে সম্মতি জ্ঞাপন করেন নাই। তারা তখনও নির্বাচনের সময় আসে নাই, নির্বাচনের সময় নিয়ে বিএনপি বাড়াবাড়ি করছে। আপনি নিজেও আসলে আপনার নিজের অনেক পলিটিক্যাল বক্তৃতা এটা বলেছেন। এই জন্য আমরা একটু জানতে চাইছিলাম এই শিফটটা এই সাক্ষাৎকার পরবর্তী কিনা, কারণ ডক্টর ইউনূস আগেও বলেছেন যে 2025-এর ডিসেম্বর থেকে উনি 2026-এর জুনের মধ্যে নির্বাচন চান, কিন্তু তখন আমরা জামাতে ইসলামীকে বলতে শুনেছি যে বিএনপি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে, এখনো আসলে নির্বাচনটা করা যাবে না। এখন আবার জামাতে ইসলামী বলতেছে যে না, 2025-এর ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যেহেতু উনি চেয়েছেন, আমরা চাই রমজানের আগে এটি শেষ করা হোক। তো এটি একটু শিফট কিনা? আমরা আবারও একটু আমি খালিদ ভাই বলি যে এটা শিফট এই অর্থে না, যে আপনার বোধহয় মনে থাকবে যে আমরা যতই নির্বাচন নিয়ে কথা বলেছি কখনোই আমরা কিন্তু কোনো দিন, মাস, ক্ষণ, বছর কিন্তু কখনো আমরা বেঁধে দিইনি। আমরা বলেছি নির্বাচনটা ক্রেডিবল করার জন্য মাস, দিন, বছরের চেয়ে নির্বাচন নিরপেক্ষ হওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং আমাদের আমির জামাত বলেছেন যে আপনার সংস্কার কার্যক্রমটা মিনিমাম ইলেকশনটা ফেয়ার করার জন্য যে সংস্কার তো অনেক করা দরকার। আমাদের রাষ্ট্রের সমস্ত অর্গানগুলো করাপ্ট হয়ে গেছে, পলিটিসাইজ হয়েছে। এটা এই অনির্বাচিত একটা ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে করা সম্ভব নয়, ইট উইল টেক টাইম। কিন্তু ইলেকট্রাল প্রসেসটাকে সুন্দর করতে যেটুকু প্রয়োজন 5-6টা অর্গানকে হয়তো একটু রিফর্ম করতে হবে। আমরা বলেছি এইটুকু করতে যতটুকু সময় সরকারের প্রয়োজন ওইটাই হচ্ছে যৌক্তিক, ওইটাই রিজনেবল, ওইটুকু সময় দিতে আমরা রাজি। সেটা ফেব্রুয়ারি হোক, মার্চ হোক, জুন হোক, গভর্নমেন্ট যদি উইদিন দ্যাট ডেট এটাকে রিফর্ম করে করতে পারে, উই হ্যাভ নো কমপ্লেইন, উই আর রেডি। ওকে, কিন্তু আপনার কথা থেকেই বোঝা যাচ্ছে যে আপনারা আগে কোনো ডেট দেন না, এখন আপনারা ডেটের ব্যাপারে কথা বলছেন। এইটুকু শিফট কি আপনারা মানছেন কিনা? মানে অনেকে, কেন আমি প্রশ্নটা করছি, অনেকে বলছেন যে আপনারাই এনসিপি কে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বলতেছিলেন যে এখন আসলে আপনারা নির্বাচন চান না, নির্বাচন পরে হোক, আগে সংস্কার হোক, আগে বিচার হোক, তারপরে নির্বাচন হোক। এখন আপনারা বলে অনেকে বলছেন যে এনসিপি থেকে আপনাদের যে সমর্থনের হাত সেটি আপনারা সরিয়ে নিয়েছেন, আপনারা এখন আবার বিএনপির দিকে ঝুঁকছেন। এটি একটি বলার না, আমরা এটাকে শিফট না বলে আপনি এইভাবে বলতে পারেন যে প্রধান উপদেষ্টা ঘোষিত যে ডেডলাইনের মধ্যে ইলেকশন করতে গেলে রমজান এবং বর্ষাকাল, এই ব্যাখ্যাটা আমাদের আমির জামাত করেছেন। এটাকে কেউ শিফট মনে করছেন, আমরা কিন্তু ঘোষিত ডেটের মধ্যেই আছি এবং আমরা কখনো ওনাদেরকে ম্যান্ডেটরি করিনি। আরেকটা কথা হচ্ছে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আমাদের সম্মানিত আমির জামাতের যে সাক্ষাৎ হলো লন্ডনে, সেই সাক্ষাতের পরে এসে আবার একটু আলোচনার ভিন্ন মোড় নিচ্ছে, একটু ভিন্ন। আমরা সাক্ষাৎকারের প্রসঙ্গটিতে আসছি। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি জানি যে বাংলাদেশের রাজনীতির আপনি একজন খুবই মানে রাজনীতিবিদদের পাশাপাশি আপনি একজন রাজনৈতিক বিশ্লেষকও বটে। আপনার লেখালেখি, পড়াশোনাতে বোঝা যায়। আমরা দেখেছি যে অনেকে এই দাবি তুলছেন যে ডক্টর ইউনূসের সরকারের 5 বছর থাকা দরকার, ডক্টর ইউনূসের আরো অনেকদিন ক্ষমতায় থাকা দরকার। আপনারা কি এই বক্তব্যের সাথে মানে সমর্থন দেন, বা আপনারাও কি মনে করেন যে ডক্টর ইউনূস আর একটু বেশি সময় থাকলে ভালো হতো? না, আমরা তা বলি না খালিদ ভাই, এই কারণে বলি না যে একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক রাজনৈতিক নিয়মতান্ত্রিক এবং পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি যে দেশে রাজনীতিতে আছে, সেই দেশে আমরা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের যে কমিটমেন্ট আমরা জনগণের কাছে করেছি। এবং পলিটেকনিক শিক্ষার্থীরা সীমান্তে অব্যাহত বাংলাদেশি হত্যায় এনসিপির তীব্র নিন্দা ও প্রতিবাদ। ট্রাম্পের শুল্ক বহাল থাকলে জুনে ফোর্ড গাড়ির দাম বাড়তে পারে। মিথ্যা ধর্ষণ মামলার বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। ইউনাইটেড হাসপাতালের 12 কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ। কুমিল্লায় বৈশাখী মেলায় নারী উদ্যোক্তাদের পণ্যে ক্রেতাদের আগ্রহ। স্বামীর জোয়ার আসক্তি, পঞ্চগড়ে বিষপানে মা ছেলের মৃত্যু। পুতিনকে চিঠি লিখলেন ইরানের সর্বোচ্চ নেতা।
গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারে ১৩ জন নিহত। আইপিএলে পছন্দের ব্যাট দিয়ে খেলতে পারছেন না কেন ক্রিকেটাররা? বাণিজ্য যুদ্ধের ঘূর্ণিপাকে দুর্বল ডলার, বিশ্বের শক্তিশালী মুদ্রা এখন রুশ রুবল। রণবীরের সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন ক্যাটরিনা। আমি শুটিং শেষে কাঁপছিলাম কেন বললেন দিয়া মির্জা।